বায়োসে তোমাদেরকে আবার স্বাগত। শুরুতেই প্রথমে তোমাদের সবাইকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা জেনেটিক্সের ক্লাস 10-এর লাস্টের পার্ট। একদম এই ভিডিওটা আপলোড করতে আমাদের একটু লেট হলো। যাই হোক, এরপর থেকে আবার আপ টু ডেট প্রতিদিনে একটা করে ভিডিও আমরা আপলোড করবো। আগামীকালকে আমরা নিটের ক্লাস 12 পার্টের হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করবো, সেটা আগেই জানিয়ে দিলাম। যাই হোক, তাহলে আমাদের এখন যারা ক্লাস হচ্ছে সেই ক্লাস 10-এর জেনেটিক্সের শেষ পার্ট। এই পার্টে কি কি আছে? এই পার্টে আছে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ মানুষের লিঙ্গ কী হবে সেটা কীভাবে নির্ধারিত হবে। এক্স লিঙ্ক জিন, অর্থাৎ এক্স লিঙ্ক জিন মানে এক্স ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে এবং তাদের কিছু অস্বাভাবিকতা সম্পর্কে, যেমন হিমোফিলিয়া, আলাদা। আরেকটা টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে অটোজোমাল জিন মিউটেশন, অর্থাৎ অটোজোমের কিছু মিউটেশন এবং সেই নিয়ে কিছু রোগ নিয়ে আলোচনা। প্রথমে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম নাম্বার তো 46। এখানে সেই 46টা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে। এটা মেল পার্টের একটা ছবি, 46টি বা 23 জোড়া, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে, 23 টাইপের আছে। তাই এই ক্ষেত্রে এটা হচ্ছে পুরুষের আর এটা হচ্ছে মহিলার। এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে একদম নিচে যদি আসো, এই জায়গাটাতে এই যে 22 অটোজোমাল 22 পয়েন্ট যে জায়গাটা আছে এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে মেলে। আর এই ক্ষেত্রে দেখো এই জায়গাটা আছে এক্স অ্যান্ড এক্স। ডিফারটা শুধু এই জায়গাতেই, বাকি সব জায়গায় মোটামুটি ওভারঅলই একই। অর্থাৎ যে কোনো মানুষের যে লিঙ্গ কী হবে, সে পুরুষ হবে না স্ত্রী হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এই দুটো ক্রোমোজোমের উপর। আর এই ক্রোমোজোমকে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, আর বাকি ক্রোমোজোমগুলো অর্থাৎ এখান থেকে এতটুকু, এইগুলোকে আমরা বলি হচ্ছে অটোজোম। অটোজোম কি? প্রথমে যদি প্রশ্ন হয় অটোজোম কি, তাহলে অটোজোম হচ্ছে আমাদের সেই সমস্ত ক্রোমোজোম যেগুলো আমাদের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নির্ধারিত করে। যেরকম একটা মানুষ কতটা লম্বা হবে, তার গায়ের রং কী হবে, তার লিভার কী কাজ করবে, তার ফুসফুস কী কাজ করবে, তার পাকস্থলী কী কাজ করবে, অর্থাৎ দেহের সাধারণ যে সমস্ত কাজকর্মগুলো করার জন্য যে জিনিসগুলোর দরকার সেগুলো যেই ক্রোমোজোমে থাকে তাকেই আমরা বলি হচ্ছে অটোজোম। অটোজোমের সংখ্যা হচ্ছে আমাদের 22 জোড়া, মেলের ক্ষেত্রেও ফিমেলের ক্ষেত্রেও তাই। কিন্তু এবার আমাদের কথা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম আমরা যদি দেখি তাহলে মহিলাদের একটা মহিলার ক্রোমোজোম নাম্বার যদি আমি লিখি তাহলে হচ্ছে 44A মানে অটোজোম প্লাস এক্স অ্যান্ড এক্স ফিমেল। আর যদি মেলেরটা লিখি তাহলে 44A প্লাস এক্স অ্যান্ড ওয়াই। একটু আমি কথাটা বললাম যে ওভারঅলি বাকি সবগুলো একই, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা একই, ডিফার করছি এই পার্টটাকে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার এখানে যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে এই জায়গাতে দেখবো যে এখানে একটা পুরুষ আর একটা স্ত্রীর মধ্যে পার্থক্যটা কোন জায়গাটায় রয়েছে। তাহলে আমি দেখবো যে এখানে দুটো এক্স আছে আর এখানে একটা এক্স একটা অ্যান্ড একটা ওয়াই। এই ওয়াইটাই হচ্ছে মোস্ট ভাইটাল ক্রোমোজোম ফর হিউম্যান সেক্স ডিটারমিনেশন। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কোনো ভ্রূণ আর কি মাতৃগর্ভে থাকে তখন তাদের যে গোনাডের বিকাশ সেটা দুরকমই হতে পারে, অর্থাৎ নিউট্রাল গোনাড থাকে এই সময়টা। সে মেল হবে না ফিমেল হবে সেটা তো আলটিমেট শেষের দিকে, তার মানে সেটা আছে শেষের দিকে, সেটা প্রমিনেন্ট হয়। যাই হোক, এবার যেটা হলো বিষয়, তাহলে এই এক্স ক্রোমোজোম থাকে কী হয় আর ওয়াই ক্রোমোজোম থাকে আলাদা কী হয়, যার জন্য সে মেল হয়ে গেল বা ফিমেল হয়ে গেল। এখানে ব্যাপারটা হচ্ছে এক্স ক্রোমোজোমটার যে কাজ, সে সাধারণত ডিম্বাশয় গঠনের দিকটা কাজ করে। কিন্তু যদি এক্সের সঙ্গে একটা অ্যাডিশনাল ওয়াই থাকে, মানে এই যে ওয়াই ক্রোমোজোম, তাহলে আমরা যদি দেখি এই যে ওয়াই ক্রোমোজোমটা দেখছি সবচেয়ে এখানে ছোট ক্রোমোজোম দেখা যাচ্ছে এই ওয়াই ক্রোমোজোমের আমরা যদি ধরি এটা একটা ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, তাহলে এই ওয়াই ক্রোমোজোমটা এরকম হয়। হ্যাঁ, প্রথমে যেটা এটা তো মোটা না, যাই হোক এই
ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা জিন থাকে, যেই জিনটার নাম হচ্ছে SRY, মোস্ট ভাইটাল। এই যে SRY, সেক্স রিজিয়ন ইন ওয়াই ক্রোমোজোম, এই SRY একটা ফ্যাক্টর তৈরি করে যার নাম হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, TDF। এই TDF এর জন্যই আমাদের এই TDF এ গিয়ে শুক্রাশয়ের গঠন শুরু করে এবং শুক্রাশয় গঠিত হয় এবং তারপরে শুক্রাশয় থেকে সেপারেট বিভিন্ন কাইন্ডের হরমোন বেরোতে থাকে, যার জন্য তার মধ্যে মেলের মতো সেকেন্ডারি ক্যারেক্টার, মেলের সেকেন্ডারি ক্যারেক্টারগুলো আছে। তাহলে ওভারঅল কথাটা আরেকবার বলছি, বিষয়টা হচ্ছে এরকম, যদি এক্স থাকতো, একটা ধরুন আমি ধরলাম একটা এমব্রায়ো, তার একটা এক্স আছে, একটা ওয়াই আছে। এক্স কি করছে, এক্স প্রথমে ওর অ্যাসিড ভ্যালু ফিমেলের ক্ষেত্রে যা করে এই ভ্রূণটার ক্ষেত্রেও তাই করছে, অর্থাৎ মানে ডিম্বাশয় গঠনের দিকে যাচ্ছে। কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকার জন্য সেই SRY একটা ফ্যাক্টর তৈরি করে যার নাম TDF। এই TDF আলটিমেটলি গিয়ে ডিম্বাশয়ের গঠনে বাধা দেয় এবং শুক্রাশয় গঠন। তো এটাই হচ্ছে আমাদের মানুষের সেক্স ডিটারমিনেশন, এইভাবে হয়। তবে সব প্রাণীর ক্ষেত্রে এইভাবে হয় না, এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি আমরা পাখি বা মুরগি এই সমস্ত যাই, তাহলে এদের ক্ষেত্রে মেলটা হয়, মেল ফিমেল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মেলটা হয় হচ্ছে জেড, আর অটোজোম থাকে একটা, তারপরে থাকে হচ্ছে জেড। ঠিক আছে, এখানে ধরলাম এখানে হচ্ছে 76 অটোজোম, এটা হচ্ছে যে মেল প্যারাডাইটি, আর এখানে থাকে হচ্ছে 76 প্লাস ZW, এই হচ্ছে ফিমেল। তাহলে অনেকটা টাইপ হিউম্যানের মতোই, কারণ এখানে দুটো জেড আছে, এখানে একটা জেড একটা জেড, কিন্তু ব্যাপারটা উল্টো। দেখো, মানুষের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা থাকে, কিন্তু এই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুটো আলাদা থাকে। তাই যদি মানে মানুষের ক্ষেত্রে আমরা ছেলেদেরকে কি বলি, অর্থাৎ ওর দুটো সেক্স ক্রোমোজোম আলাদা আলাদা, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এরা হচ্ছে হেটেরোগেমেটিক হেটেরো, দুটো আলাদা। আর ফিমেলদের ক্ষেত্রে মানুষের কি দুটো একই, তাহলে এটা হচ্ছে হোমোগেমেটিক মেল, কিন্তু সরি হোমোগেমেটিক ফিমেল। কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে এ ফিমেল হচ্ছে হেটেরোগেমেটিক আর এ হচ্ছে গিয়ে হোমোগেমেটিক। আশা করি এটা বুঝতে পারছি। আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকে যাচ্ছি মিনস হচ্ছে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ কোনো বাচ্চার সেক্সটা কী হবে তা কার উপরে মেনলি ডিপেন্ড করে, বাবার উপরে বা মার উপরে, তো সেটা আমাদের জানতে হবে। যাই হোক, আগের টপিকটা কি বলছে এখানে দেখো, এই হচ্ছে যে আমাদের দুটো এক্স ক্রোমোজোম, যার সেটাই মোটামুটি একই ছিল, আর এটা হচ্ছে গিয়ে এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম, এটা মেন। তো এখানে দেখো এ কি ফর্মেশন করছে, ওভারি, আর ওভারি ফর্মেশন করার ফলে ওভারির থেকে যে সমস্ত হরমোনগুলো বার হচ্ছে সেগুলো তাদের ফিমেল সেকেন্ডারি ক্যারেক্টার ডেভেলপ করাচ্ছে। আর এখানে দেখো এই যে এক্স আর ওয়াই, এই ওয়াই একটা জিন দেখা যাচ্ছে SRY জিন, যে কি তৈরি করছে TDF। এই TDF কি করছে, টেস্টিসকে তৈরি করছে, মানে শুক্রাশয় তৈরি করছে, এবং শুক্রাশয় তৈরি হওয়ার ফলে তার থেকে যে হরমোন রিলিজ হচ্ছে মেনলি টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, সেইগুলো কি করছে আমাদের বিভিন্ন জায়গায় ডেভেলপগুলো আলাদা আলাদা হচ্ছে মেয়েদের থেকে। তো যদি ওই হরমোনগুলোর কাজ মেনলি আমাদের ওই ক্যান্ডোসেন পিরিয়ডে হয়, ঠিক আছে, যাই হোক, এটা তো পিউবার্টি আমরা যে কথাটা বলছি একটু পিউবার্টিতে হয়, এটা জানি তোমরা। আচ্ছা, এবার আমরা কোনো একটা বাচ্চা সেক্সটা ছেলে হবে না মেয়ে হবে সেটা তার মায়ের উপর বেশি ডিপেন্ড করে না বাবার উপর বেশি ডিপেন্ড করে, সেটা নিয়ে জানি। এখানে যে আর বা এইসব আছে এগুলোকে লক্ষ্য করার দরকার নেই, আরটাকে ছেড়ে দাও, এটা এক্সট্রিম ডিজিজের একটা ছবি, কিন্তু আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি বোর্ডেও বোঝাচ্ছি কি হলো। দেখো, একটা বাবা তার কি ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম এক্স এন্ড ওয়াই, আর মা এক্স এক্স। তাহলে মা সবসময় কোন ক্রোমোজোমটা গ্যামেটে দেবে, এক্স দিলে, ওর কি আলাদা আর কোনো আছে এক্সট্রা, দুটোই এক্স আছে, তার মধ্যে সবসময় গ্যামেটে এক্সই দিবে। কিন্তু বাবার ক্ষেত্রে যদি যাই, তাহলে বাবার ক্ষেত্রে দেখছি এখানে একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, অর্থাৎ বাবার দুই রকমের গ্যামেট ফর্মেশন করতে পারবে। একটা মানে গ্যামেট মিনস আমি এখানে স্পার্ম বা শুক্রাণু যদি বলি, তাহলে বাবার
দু রকমের শুক্রাণু হবে। একটা গিয়ে হচ্ছে একটা শুক্রাণুতে থাকবে হচ্ছে এক্স, আরেকটা শুক্রাণুতে থাকবে হচ্ছে ওয়াই। যদি এক্স এর গ্যামেটটা গিয়ে মার যে কোনো একটা গ্যামেটের সঙ্গে মাত্র দুটোই এক্স কম্বাইন হয়, তাহলে দেন এক্স অ্যান্ড এক্স মানে মেয়ে হয়ে যাবে। আর যদি বাবা ওয়াই ক্রোমোজোম সমন্বিত গ্যামেটটা দিয়ে যদি মার ওই সেই দুটো এক্সের মধ্যে একটা এক্সকে সঙ্গে যুক্ত হয়, তাহলে সে ছেলে হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ভাবি তাহলে বাবা মা নির্ধারণ মানে সরি ছেলে বা মেয়ের ক্যারেক্টার মানে ছেলে কোনো মানে বেবি ছেলে হবে না মেয়ে হবে সেটা মার উপরে ডিপেন্ড করে না, মেয়ে ডিপেন্ড করে বাবার উপরে। কারণ বাবার ওয়াই গ্যামেট যদি মার এক্সের সঙ্গে কম্বাইন হয় দেন ছেলে আসবে। কিন্তু মা কখনো সেপারেট আলাদা গ্যামেট ইস্যু করতে পারে, তো সবসময় এক্স সি ইস্যু করে, যেহেতু ওর দুটো সেক্স ক্রোমোজোমে এক্স করে। যাই হোক, এখান থেকে এই যে এক্স ক্রোমোজোমকে আমরা এটা পার্টিকুলার এক্সটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, আর ওয়াইটাকে বলি হচ্ছে হোলান্ট্রিক ক্রোমোজোম। যাই হোক, তাও আমরা একটা দেখে নিচ্ছি, তাও আমরা একটা চেক আউট করে দেখে নিচ্ছি মানে শিশুর লিঙ্গ নির্ধারণে কার বড় ভূমিকা থাকে। এবার এটা একজন মা, তার 46টা ক্রোমোজোম অর্থাৎ 44 ক্রোমোজোম প্লাস এক্স অ্যান্ড এক্স। বাবা 44 অটোজোম প্লাস এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এদের যখন গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশনের ক্ষেত্রে অর্ধ সংখ্যক গ্যামেট হবে, অর্থাৎ এই 44 থেকে 22 আসবে, আর এই দুটো এক্সের থেকে একটা এক্স আসবে। সিমিলার আরেকটা গ্যামেট তো সেমই হবে। বাবার ক্ষেত্রে এখান থেকে অর্ধ সংখ্যক আসলো অটোজোম প্লাস এখান থেকে একটা আসছে এক্স, এখান থেকে শুধু ওয়াইটা আসছে, অর্থাৎ বাবার গ্যামেট 2 টাইপস, কিন্তু মার সেম একটাই, দুটোই একই। তো এবার যদি আমি এটা আর এটাকে কম্বাইন করি দেন কি হচ্ছে 44 প্লাস, তাহলে এ হয়ে গেল মেয়ে সন্তান। আর যদি মার এই গ্যামেটটার সঙ্গে আবার এটা কম্বাইন হয় তাহলে কি হচ্ছে 44 এ প্লাস মার এক্স এর জন্য এক্স, বাবার এর জন্য ওয়াই, তার মানে হয়ে গেল ছেলে। সিমিলার যদি আমরা দেখি আবার মার এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা আবার সেই মেয়ে, আর মার এই গ্যামেটটার সঙ্গে যদি বাবার এইটা তাহলে হচ্ছে 44 প্লাস এক্স, তাহলে হয়ে গেল ছেলে। অর্থাৎ শিশু লিঙ্গ নির্ধারণে সে মেয়ে হবে না ছেলে হবে, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে বাবার উপরে, কারণ বাবা ওয়াই দিলে ছেলে হবে, আর বাবা যদি এক্স সমন্বিত গ্যামেট হয় তাহলে মেয়ে হবে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এক্স লিঙ্কড ইনহেরিটেন্সটা কি? ইনহেরিটেন্স কথা বাংলা মানে হলো বংশগতি, অর্থাৎ এক্স ক্রোমোজোমের মাধ্যমে যে জিনগুলো একটা ক্রোমোজোম মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায় সেই ধরনের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা কমিউনিটি বলি এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এবার আমাদের যে সিলেবাসে মেনলি এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের কথা বলা আছে, এখানে মেনলি হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেসের উদাহরণ দিয়ে বলা আছে। আমি ওই হিমোফিলিয়া দিয়ে শুরু করছি। একটা কথা মনে রাখতে হবে, হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেসের বংশগতি একদম সেম, একটা বুঝলেই আরেকটি এমনি বোঝা যাবে। যাই কি হয়েছে, এবার প্রথমে জানতে হবে হিমোফিলিয়াটা কি। হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের রোগ, যেই রোগে দেহের কোনো স্থান কেটে গেলে বা ক্ষত হলে সেখান থেকে যে রক্ত বার হয় সেই রক্তটা জমাট বাঁধতে চায় না এবং রক্ত পড়তেই থাকে, এবং সেই রক্ত মানে জমাট বাঁধার প্রবণতা কতটা কম বা রক্তকে মানে একদম বেরিয়ে যাবে কিনা তার উপরে বেস করে মেডিকেলি
হিমোফিলিয়ার অনেকগুলো টার্ম আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে আমরা এখানে জানবো হিমোফিলিয়া তিন ধরনের। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, একটা হচ্ছে হিমোফিলিয়া বি, আর একটা হচ্ছে হিমোফিলিয়া সি। আচ্ছা, এতে কি হয়, বিতে কি হয়, আর সিতে কি হয়? বিষয়টা হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিন, মানে সেই জিনটা থাকে হচ্ছে, এটা আমার ধরলাম আমি, এটা আমার এক্স ক্রোমোজোম, একটা মহিলার এক্স ক্রোমোজোম। এই এক্স ক্রোমোজোমের যে বড় বাহুটা থাকে, আরেকবার একটা ছবিটা, এটা যদি মনে করেন এক্স ক্রোমোজোম, তাহলে এটার যে বাহুটা আছে এখানে থাকে হচ্ছে আমার হিমোফিলিয়ার জিন। হিমোফিলিয়ার জিন মানে হচ্ছে আসলে সে কিন্তু হিমোফিলিয়া তৈরি করার জন্য থাকে না, আসলে তার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য একটা ফ্যাক্টর তৈরি করা। অর্থাৎ আমাদের যখন কোনো জায়গা কেটে যায়, অর্থাৎ সেখান থেকে যখন আমাদের রক্ত বেরোতে থাকে, তখন রক্তের মধ্যে উপস্থিত 13টা ফ্যাক্টর আছে, উপাদান আছে, যারা কি করে, যারা একটা আরেকটার সঙ্গে রিয়াকশন করে করে আমাদের রক্তটাকে জমা করে। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে ওই যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরের মধ্যে কিছু ফ্যাক্টর তৈরি করার জন্য এক্স ক্রোমোজোমের এই জিনটা, ঠিক আছে। এবার কোনো মানুষের ক্ষেত্রে যদি একটা ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে, তাহলে কি তার রিয়াকশনগুলো ঠিকঠাক হবে, বিক্রিয়া হবে? হবে। অর্থাৎ যদি মনে করো আমার একটা কাজ করতে হবে, অর্থাৎ এ একটা ব্যক্তি, আবার ই একটা ব্যক্তি, একটা খবর পাঠাতে হবে আমাকে এ থেকে ইতে, কিন্তু বাট এ ডাইরেক্টলি যেতে পারবে না, কথা বলতে উদাহরণ দিচ্ছি। দেন বিতে পাঠাবে, বি পাঠাবে সিকে, সি পাঠাবে ডিকে, দেন ডি পাঠাবে ই। এবার মাঝখানে যদি মনে করো এই সি নেই, তাহলে বার্তাটা তো এখানেই শেষ হয়ে যাবে। ই অবধি কি যাবে? যাবে না। তেমনি আমাদের রক্ত যে পঞ্চম হয়, তার জন্য 13টা ফ্যাক্টর লাগে। কোনো একটা ফ্যাক্টর যদি মাঝখানে অ্যাবসেন্ট থাকে, তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পন্ন হয়। তো সেই হিসাবেই আমরা হিমোফিলিয়াকে এ বি সি তিনটা ভাগে ভাগ করেছি। হিমোফিলিয়া এ যা হয়, তার এই এক্স ক্রোমোজোম যে আছে, এক্স ক্রোমোজোমে একটা জিন থাকে, যেই জিনটার কাজ হচ্ছে আমাদের ফ্যাক্টর 8 ফর্মেশন করা, অর্থাৎ রক্তের যে 8 নম্বর ফ্যাক্টর, যার নাম হিমোফিলিক ফ্যাক্টর, তাকে তৈরি করে। কিন্তু যদি ওর এই জিনটা খারাপ থাকে, তাহলে ওই ফ্যাক্টরটা তৈরি করতে পারবে না। তাহলে যেই হিমোফিলিয়া হলো, তার নাম হচ্ছে হিমোফিলিয়া এ, অর্থাৎ 8 নম্বর ফ্যাক্টর অ্যাবসেন্ট। হিমোফিলিয়া বি কি? ওই একই ব্যাপার, জাস্ট 9 নম্বর ফ্যাক্টর অ্যাবসেন্ট। এই 9 নম্বর ফ্যাক্টরের একটা নাম আছে ক্রিসমাস ফ্যাক্টর, তাই এই হিমোফিলিয়াকে ক্রিসমাস ডিজিজও বলা হয়। এবার আমরা যদি, এটা রয়্যাল ফ্যামিলিতে ছিল, ইংল্যান্ডের রাজপরিবারে ছিল, তাই এই টাইপের হিমোফিলিয়াকে আমরা রয়্যাল ডিজিজও বলে থাকি। এবার সি, সি এর জন্য রেসপন্সিবল যে জিনটা, সেটা কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে না, সেটা থাকে আমাদের 7 নম্বর ক্রোমোজোমে, অর্থাৎ অটোজোমে থাকে। তাহলে হিমোফিলিয়া সিতে কি হয়, ওই মানে এর ফ্যাক্টরটা হচ্ছে অটোজোম, নট এক্স ক্রোমোজোম। তাহলে ওই জিনটা খারাপ হলে এই ধরনের রোগটা হয়। এবার অর্থাৎ আমি যদি হিমোফিলিয়া নিয়ে আলোচনা করি, তাহলে হিমোফিলিয়ার বিষয়টা হচ্ছে কোন ক্রোমোজোমের সঙ্গে মেনে রিলেটেড, এক্স ক্রোমোজোমের সঙ্গে। অর্থাৎ কেউ যদি এফেক্টেড থাকে এই রোগে, তাহলে তার সন্তান সন্ততিতে এই রোগটা কীভাবে যাবে, সেটা নিয়ে এখন একটু আলোচনা, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে হিমোফিলিয়া রোগটা একটা প্রচ্ছন্ন জিনের জন্য হয়। এবার আমরা যদি হিমোফিলিয়া যাই, তাহলে মানে হিমোফিলিয়ার জন্য যে সাধারণ আমাদের জিনটা থাকে, সেই জিনটাকে ইন্ডিকেট করা হয় হচ্ছে গিয়ে, ধরলাম এটা একটা মহিলার এক্স ক্রোমোজোম, তাহলে তার মধ্যে কি থাকবে, দুটো ওই জিনটা থাকে, যেহেতু প্রত্যেকটা এক্স ক্রোমোজোমে একটা করে। একজন মহিলা যার দুটো এক্স ক্রোমোজোম আছে, তার প্রত্যেকটাতেই 8 নম্বর ফ্যাক্টর তৈরি করার জন্য একটা জিন থাকবে। তো সেই জিনটা যদি স্বাভাবিক হয়, তাহলে আমরা সেটাকে ইন্ডিকেট করি এই জিন। আর যদি সেইটা খারাপ হয়ে যায়, তখন কি হয়, তখন এটা স্মল এক্স ইন্ডিকেট করে। এবার বিষয়টা হলো, প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা হিমোফিলিয়া হচ্ছে একটা প্রচ্ছন্ন রোগ। অর্থাৎ এই রোগটা কখন প্রকাশ পাবে, যখন দুটো এক্সি যদি, মানে একটা মহিলা কখন হিমোফিলিয়া গ্রস্ত হবে, যদি তার
দুটো এক্স ক্রোমোজোমই খারাপ। কারণ কি? কারণ এটা একটা প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন ক্যারেক্টার কখন প্রকাশ পায়? যখন ওরা হোমোজাইগাস অবস্থায় থাকে। কিন্তু এই মহিলাটার কি হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে? কারণ এখানে একটা ইজ খারাপ আছে আর একটা ইজ ভালো আছে। তাহলে এই রোগটা কি প্রকাশ পাবে? পাবে না। কারণ যেহেতু এরা হেট্রোজাইগাস কন্ডিশন আছে। যাই হোক, এবার যাওয়া যায়। এবার এই একজন মহিলা, এই মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের ক্রস হয়েছে, ধরলাম স্বাভাবিক পুরুষ। আচ্ছা, এবার তাহলে কি হবে? তাহলে ওর একটাই এক্স ক্রোমোজোম আছে, তাহলে এটা এরকম হবে স্বাভাবিক যেহেতু। আর এই স্বাভাবিক না, তবে রোগগ্রস্ত না, এর হচ্ছে বাহক। তাহলে এবার ক্রস করি। তাহলে এখান থেকে কটা গ্যামেট দেবে? দুটো, একটা নর্মাল আর একটা মিউট্যান্ট। হলো, বাবাও দুটো দিচ্ছে। তাহলে এবার আমরা চেক করতে বাবারটা উপরে বসালাম, কি আছে? এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আর এখানে কি আছে? আরে এটা এখানে আছে, লিখে দিলাম, আর লিখে দিলাম। যাই হোক, তাহলে এটা ফিমেল, এর সঙ্গে তার মানে এক্স এক্স। আচ্ছা, এটাও নর্মাল, এটাও নর্মাল, তাহলে দুটোই নর্মাল। অর্থাৎ এই যে মেয়েটা হবে, এই মেয়েটা না বাহক হবে না রোগগ্রস্ত হবে। এবার এটার সঙ্গে যদি এটাকে করি, এক্সটার মধ্যে যে জিনটা আছে সেটা কি? নর্মাল। অর্থাৎ এই ছেলেটা একদম সুস্থ, নর্মাল। এবার যদি এটার সঙ্গে এটাকে করি, তাহলে এক্স এক্স, এটার উপরে আছে ক্যাপিটাল, এটার মধ্যে আছে স্মল। অর্থাৎ কি রোগগ্রস্ত হবে? না, হবে না। তার কারণ যেহেতু দুটো খারাপ নেই, একটা খারাপ, অর্থাৎ সে। এবার এটার সঙ্গে এটাকে যদি করি, তাহলে এখানে কি ছিল? অর্থাৎ খারাপ। এবার এই জায়গাটা দেখো, অর্থাৎ এটা একটা ছেলে হলো, কিন্তু এই ছেলেতে কোনো পুরুষে কটা এক্স ক্রোমোজোম থেকে? একটা, এবং ওর একটা এক্স ক্রোমোজোমে অবস্থিত এই জিনটা, একটা জিন খারাপ। তাহলে ও কি প্রকাশ পাবে না? পাবে। যেহেতু ওর একটা এক্স ক্রোমোজোম এবং ওই ক্রোমোজোমে অবস্থিত জিনটা মিউটেশন হয়ে গেছে, খারাপ। তাই ওর প্রচ্ছন্ন হওয়া সত্ত্বেও এই রোগটা প্রকাশ পাবে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি এই প্রশ্নের থেকে একজন মেয়ে হবে নর্মাল, একটা ছেলে হবে নর্মাল, একটা মেয়ে হবে বাহক, আর রোগগ্রস্ত ছেলে হবে। তো এইভাবে আমরা পার্সেন্টেজও বার করতে পারি। যাই হোক, আমরা এরকম একটা প্রবলেম এটাকে সলভ করি। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, অনিশের বর্ণান্ধতা আছে। শিলার নামে স্বাভাবিক এক মহিলার সাথে তার বিবাহ হলো। আচ্ছা, এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, বর্ণান্ধ কথাটাকে উঠিয়ে আমরা মনে করি যে এটা হিমোফিলিয়া। অনিশের হিমোফিলিয়া আছে, শিলার নামে স্বাভাবিক এক মহিলার সাথে তার বিবাহ হলো, অনিশের বর্ণান্ধতা আছে, অর্থাৎ তার জেনোটাইপ কি হবে? যেহেতু বর্ণান্ধতা আছে, তার সাথে কার ক্রস হলো? শিলা নামে এক মহিলা, স্বাভাবিক মহিলা। তার মানে হলো। আচ্ছা, তাদের একটি পুত্র সন্তান হলে ছেলেটির হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? আচ্ছা, বিষয়টা আছে দেখো, এখানে আমি তাহলে ক্রসটা করি। তাহলে এখান থেকে গ্যামেট বার করছি, এটা হচ্ছে শিলা, আর হচ্ছে অনিশ, এখান থেকে বার হলো। এখান থেকে গ্যামেট,
এবার তাহলে আমি চেক করে যাই, যদি চেক করে যাই তাহলে এটা হচ্ছে শিলার গ্যামেট, এখানে এই যে এক্স এইচ এক্স এইচ, আচ্ছা, আর এখানে গেল হচ্ছে অনিশের, তাহলে হচ্ছে এক্স এইচ ওয়াই। তাহলে কি হচ্ছে এক্স একটা ভালো একটা খারাপ, তাহলে এর লিঙ্গটা কি হচ্ছে, দুটোই এক্স আছে, মেয়ে হচ্ছে। আর হিমোফিলিয়ার দিক দিয়ে একটা ভালো আছে একটা খারাপ আছে, অর্থাৎ সে বাহক হচ্ছে। আচ্ছা, হলো। এবার অর্থাৎ এও কি হচ্ছে, বাহকই হচ্ছে। এবার তার মানে ছেলে দুটো হলো, কিন্তু দুটো ছেলেতেই মানে ধরিয়ে দিই, মানে ছেলে হওয়ার প্রবাবিলিটি দুজন, আর দুজনের মধ্যেই এটা কি আছে, স্বাভাবিক। তাহলে কি তার বর্ণাঢ্য মানে তার কি হিমোফিলিয়া রোগ হবে? হবে। তাহলে এখানে উত্তর কোনটা হবে, অর্থাৎ 0%। এখান থেকে প্রথমেই বলে দিই এটা একবারেই করা যেত, কারণ এই ধারণাটা নিয়ে করা যেত। মনে রাখবে যে মেয়ে যখন হয় তখন বাবা এক্স ক্রোমোজোম দেয়, আর ছেলে যখন হয় তখন বাবা সবসময় ওয়াই দেয়। এখানে কি মার কোনো লোক ছিল? ছিল না। অর্থাৎ ছেলে সবসময় কার কাছ থেকে এক্স ক্রোমোজোমটা নেবে, মার কাছ থেকে। আর মার দুটো এক্স ক্রোমোজোমে ভালো, তাহলে ছেলে লোক তো হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। কিন্তু যেহেতু বাবার একটা এক্স ক্রোমোজোম এবং বাবা সবসময় মেয়েকে এক্সই দেবে, আর বাবার ক্ষেত্রে সেই একটা এক্স এখানে খারাপ ছিল, তাই যে দুটো মেয়ে হওয়ার পসিবিলিটি ছিল তারা দুজনেই এই বা বাহক। তো অর্থাৎ এই যে আমরা এই যে হিমোফিলিয়া সম্পর্কে যা জানলাম, বর্ণান্ধতাও ঠিক একই টাইপের রোগ, যার মানে রোগের বংশগতি একই, মানে এই সমস্ত ক্রসগুলো একই, কিন্তু রোগটা একটু আলাদা। রোগটা সম্পর্কে আমি বলি, রোগটা হচ্ছে আমরা যে বিভিন্ন রকম মানে কালারকে চিনি, তা কারো কারো ক্ষেত্রে এই কালারেশনের যে ব্যাপারটা থাকে আর কি, সেই কালারেশনটা ঠিকঠাক থাকে না, মানে ঠিক কালার দেখতে পারে না। আচ্ছা, এবার এই কালারটা গরমিল হয় কার জন্য? কারণ আমাদের যে চোখের যে কোন কোষ আছে, এই কোন কোষে রোডসিন রঞ্জক থাকে, মানে কালার সেন্সিটিভ রোডসিন রঞ্জক থাকে। কারো ক্ষেত্রে যদি কোনো রঞ্জক ঠিকঠাক তৈরি না হয় বা অ্যাবসেন্ট থাকে, তাহলে সে সেই কালারটাকে ঠিকঠাক চিনতে পারে। কথার কথা, আমার মনে করো চোখে আছে, লাল রঞ্জকটা যে তৈরি করে সে দিনটা খারাপ, তাহলে কি আমি লাল রঙকে চিনতে পারবো? পারবো না। বা নীল খারাপ, তাহলে চিনতে পারবো না। এই যে রোগটা, এটাকে আমরা বলি হচ্ছে বর্ণান্ধতা। ওই একই টাইপের হিমোফিলিয়ার মতোই ওই এক্স ক্রোমোজোমই থাকে, আর ওই একই ব্যাপার 7 নম্বরের এখানেও একটা ব্যাপার আছে। যাই হোক, এবার বিষয়টা কি আছে, এবার বিষয়টা হলো আমাদের যেটা নিয়ে মুখ্য কথা আর কি, মানে এই যে লাল যে চেনে না তাকে কি বলে, নীল যে চেনে না তাকে কি বলে, সবুজ যে চেনে না তাকে কি বলে, প্রোটো ডিউটো ট্রাইটো। তো যাই হোক, এবার বর্ণান্ধতা সম্পর্কে আর অতটা কিছু বললাম না, কারণ সেম একই ব্যাপার দুটো, তাই এখানে কোনো পার্থক্য নেই। এইবার জাস্ট খালি এখানে আমরা যে এখানে যে এইচ করে করি সেটাকে সি আর সি প্লাস করি। অর্থাৎ এখানে বলেছিল অংশের বর্ণান্ধতা আছে, তার মানে কি ওর এই জিনটা খারাপ। আর কি বলছিল, এক মহিলার সাথে তার বিবাহ হয়, মহিলাটি স্বাভাবিক, অর্থাৎ তার এখানে দুটো জিনিস ভালো ছিল। তাহলে এটাকে ক্রস করবে, তোমরা ক্রস করে কি আসবে সেটা দেখবে, আলটিমেটলি পার্সেন্টেজ কত হবে। মেয়েদের ক্ষেত্রে এখানে বর্ণান্ধ হওয়ার পসিবিলিটি কত যদি আমি দেখি, তাহলে এখানে আমি করে দিলাম এটা সি, এটাকে করে দিলাম সি প্লাস,
কথা তো একই, ছেলেদের ক্ষেত্রে এখানে কোনো বর্ণনা দিতেই হবে, কারণ ছেলেদের একটা এক্স ক্রোমোজোম আর ওই একটা এক্স ক্রোমোজোমের জিনটা স্বাভাবিক, তাহলে ওদের কোনো বর্ণনা হওয়ার কোনো পসিবিলিটি নেই, ওটা স্বাভাবিক। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা ভালো একটা খারাপ, তার ফলে কি মেয়েরা কি রোগগ্রস্ত হবে? না, রোগগ্রস্ত হবে না, কিন্তু বাহক হবে। এবার বিষয়টা হচ্ছে দুটো এক্স ক্রোমোজোম থাকলে পরে সবসময় আমরা একটাকে কেন নিচ্ছি মেয়েদের ক্ষেত্রে? তার কারণ একটা পুরুষের ক্রোমোজোম X1 আর একটা মহিলার ক্রোমোজোম XX। তাহলে এই এক্স যা কাজ করবে এই এক্সও তাই কাজ করবে, যেহেতু দুটো একই ক্রোমোজোম। তাই মেয়েদের ক্ষেত্রে আরেকটা অ্যাডিশনাল এক্স ক্রোমোজোমটা, মানে এই দুটোর মধ্যে একটা এক্স ক্রোমোজোম বার বডি হিসাবে থাকে, অর্থাৎ সে নিষ্ক্রিয় থাকে। এটাকে আমরা হেটেরোক্রোমাটিন বলি। অর্থাৎ যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই কি করে ও, তাই দুটোর থেকে যেখানে একটাকে নিয়ে কাজে লাগায় আর একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম বার বডি হিসাবে থাকে। বার বডি হচ্ছে, এটা বিড়ালের চোখের বসে ফার্স্ট টাইম পেয়েছিল মরিবার, সেই অনুযায়ী সাইন্টিস্ট মরিবার, সেই অনুযায়ী এই অ্যাডিশনাল মানে আমরা যে হেটেরোক্রোমাটিন অংশটা দেখি, সেই হেটেরোক্রোমাটিনটাকে আমরা বার বডি। যে ভ্রূণের যে লিঙ্গ নির্ধারণ করার যে একটা প্রসিডিওর, যেটা ব্যান্ড, সেটা কিন্তু সাধারণত এই পদ্ধতিতেই দেখা হয়। অর্থাৎ একটা সেল নিয়ে নেওয়া হলো, সেলটা নিয়ে সেটা যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাওয়া যায়, ধরলাম এখানে ব্লাড নিয়ে নেওয়া হলো বা একটা কিছু নেওয়া, ফ্লুইড নিয়ে নেওয়া হলো বা তার একটা সেল নিয়ে নেওয়া হলো, সেটাকে নিয়ে আমি মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেলাম। এবার মাইক্রোস্কোপ যদি সে মেয়ে হয়, তাহলে কি দেখা যাবে যে তার যে নিউক্লিয়াসটা আছে, এখানে তো এরকম নিউক্লিয়াস জালিকা থাকেই, প্লাস নিউক্লিওলাস থাকে। এছাড়াও যদি একটা অ্যাডিশনাল কালো এরকম ঘন অংশ দেখা যায়, তাহলে সে মেয়ে হবে। কারণ এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে আলটিমেটলি বার বডি, মানে ওই পার্টটা কাজ না করে, মানে যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে ও এরকম নিউক্লিয়াসের সাইডে থাকে। আর যদি ছেলে হয় তাহলে ওর একটা এক্স ক্রোমোজোম, তো সুতরাং বার বডি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এরকম সেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে। যাই হোক, এবার আমরা যদি দেখি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একজন নর্মাল মানুষের, আর এটা হচ্ছে একজন থ্যালাসেমিক মানুষ। কি দেখছি এখানে? যেটা দেখতে পাচ্ছি, এই যে এরকম গোলাকার যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লোহিত কণিকা। আচ্ছা, আর স্বাভাবিক সুস্থ স্বাভাবিক লোকের লোহিত কণিকাটা দেখতে এরকম একটু ওই কনকেভ টাইপের হলো। আর বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছি সাদা কথা, ওগুলো শ্বেত কণিকা আছে, প্লেটলেটস আছে, অন্যান্য জিনিস আছে। যাই হোক, ওগুলোতে আমি যাচ্ছি না। এবার ঘটনাটা হচ্ছে, এটা আমার আরবিসি লোহিত রক্ত কণিকা, কিন্তু একদম থ্যালাসেমিয়া যে পেশেন্ট, তার লোহিত কণিকা শ্বেত দেখতে পাচ্ছি, তার এই শেপটা এরকম না। অর্থাৎ সে গঠনগতভাবে আলাদা হয়, মানে তৈরিটাই আলাদা হবে না। এবং তার ফলে কি হয়? ঘটনা হচ্ছে, একজন নর্মাল যে মানুষ, তার লোহিত কণিকাটা 120 দিন বাঁচে, কিন্তু এই যে ওর যে থ্যালাসেমিক, সেই ক্ষেত্রে ওর গঠন আলাদা হয়, মানে ভুল তৈরি হয়ে যায়, মানে তৈরি করার সময় একটা জায়গায় ভুল হয়ে যায় জিনের মিউটেশনের জন্য, তার ফলে সেই লোহিত কণিকার আয়ু আর বেশি দিন থাকে না। কিন্তু তৈরি কিন্তু সে নির্দিষ্ট সময় করা হবে, অর্থাৎ 120 দিন পরে, কিন্তু মাঝখানে ও কিন্তু বাঁচবে না 120 দিন। অর্থাৎ তাহলে মাঝখানে ও রক্তচাপ, মানে ও বাঁচবে, সেই মানুষটা বাঁচবে কি করে? অর্থাৎ কারো কাছ থেকে রক্ত নিয়ে বা এরকমভাবে। এইবার আমরা এই থ্যালাসেমিয়ার ভেতরে ঢুকছি। আসলে থ্যালাসেমিয়াতে কি হয়? আমরা যদি দেখি, এই মানুষটার হিমোগ্লোবিন, মানে আরবিসি এরকম আর এটা হচ্ছে এরকম। এবার থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে হিমোগ্লোবিন রঞ্জকটির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে হিমোগ্লোবিন থাকে, সেখানে 4টা পলিপেপটাইড চেইন থাকে। এবার পলিপেপটাইড চেইন কি জিনিস? বিষয়টা হচ্ছে যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, আর যে কোনো প্রোটিনই তৈরি হয় হচ্ছে অনেকগুলো পলিপেপটাইড। তা আমি ধরলাম যেটা একটা বাড়ি, এই বাড়িটা এই 4টা ছাদের উপরে, মানে 4টা পিলারের উপরে আছে এই বাড়ির ছাদটা। যদি এই 4টা পিলারই ঠিক থাকে, তাহলে বাড়ির ছাদটাও ঠিক থাকবে, অর্থাৎ এই ছাদ নয়। এবার এই ছাদের যে, মানে আমি যে বলছি পিলারগুলো কে কে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরি করতে গেলে
চারটা পলিপেপটাইড চেন লাগছে, এর মধ্যে হচ্ছে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন। তো এটা যদি ঠিক থাকে, দুটোই মানে চারটাই যদি ঠিক থাকে, তার মানে সেটা সুস্থ স্বাভাবিক। এবার এই আলফা চেইনটা তৈরি করার জন্য যে জিনটা আছে সেটা কোথায় থাকে, সেটা যদি আমরা যাই তাহলে সেটা থাকে হচ্ছে আমাদের যে 16 নম্বর অটোজোম আছে, সেই 16 নম্বর অটোজোমে থাকে। ধরলাম আমি এটা একটা 16 নম্বর অটোজোম, তাহলে 16 নম্বর দুটো থাকবে, যেহেতু আমরা D2 অ্যাড রাখবো তো দুটো থাকবে, এই দুটো ক্রোমোজোম। এবার 16 নম্বরে এই আলফাটাকে ফরমেশন করার জন্য দুটো জিন থাকবে, শুধু আলফা থাকবে। বললাম এখানে একটা জিন আছে, আবার এখানে একটা জিন আছে। এই জিনটার নাম হচ্ছে HBA1, আবার HBA2। তাহলে এখানেও সিমিলার ব্যাপার, HBA1 আর এটা হচ্ছে HBA। অর্থাৎ এই আলফা চেইনটাকে তৈরি করতে গেলে কটা জিন লাগে? দুটো জিন লাগে। যদি দুটোই স্বাভাবিক থাকে তার মানে তার আলফা চেইন ঠিকঠাক হয়েছে, কোনো অসুবিধা নেই, সে স্বাভাবিকের দিকে যাচ্ছে। আবার বিটার জন্য যেটা থাকে, সেই বিটাটাকে যদি আমরা বলি, এই যে বিটা, ধরলাম এটা একটা ক্রোমোজোম, তাহলে এই বিটা ক্রোমোজোমে এখানে যে একটা জিন থাকে HBB, একটাই। অর্থাৎ এই দুটো যদি ভালো থাকে তাহলে তার বিটাটাও ভালো থাকে, বিটা চেইনটা নরমালি তৈরি হবে, অর্থাৎ সে সুস্থ স্বাভাবিক। কিন্তু কথার কথা, এবার মনে করলাম এই বাড়ি একটা বাড়ি, সেই বাড়ির ছাদ এটা, মানে আমি আরবিসির সঙ্গে তুলনা করে বলছি, হিমোগ্লোবিনের সঙ্গে। এই যে এই ছাদে এখানে চারটা পিলারই ঠিক ছিল। এবার ধরলাম আমি এই সাইডের বিটা দুটা ঠিক আছে, ধরলাম এটা বিটা, এটাও বিটা, এটা আলফা, এটা আলফা। এবার ঘটনাটা হচ্ছে এখান থেকে ডিফারেন্সটা কি, মানে ওর দুটো আলফার মধ্যে একটা আলফা খারাপ, ঠিকঠাক ফরমেশন হচ্ছে না। আবার এখানে দুটো বিটার মধ্যে একটা বিটা খারাপ, তাহলে সে কি রোগগ্রস্ত হবে বা কি হবে? সেই ক্ষেত্রে আমি প্রথমে বলি, থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন জিনের জন্য হয়। আর এই প্রচ্ছন্ন জিন কখন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে? যখন দুজন একসঙ্গে থাকে, অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশন। কিন্তু এই জায়গাটা যদি দেখি, তাহলে এ তো ভালো, এ খারাপ। অর্থাৎ আমি যদি এই ছবিটার সঙ্গে শেয়ার করি এই ছবিটাকে, তাহলে এখানে একটা জিন আছে HBA1, আবার HBA1, HBA2, HBA। এবার যদি আমার শুধু একটা এটা খারাপ, যেহেতু দুটোর মধ্যে এখানে একটাতে খারাপ ছিল, শুধু এটা খারাপ, তাহলে কি সে রোগগ্রস্ত হবে? ঘটনা হচ্ছে, প্রথমে বললাম হোমোজাইগাসের কথা, যেহেতু এখানে ও কি হোমোজাইগাস অবস্থায় আছে, এ তো ভালো, এ খারাপ। যদি এও খারাপ হতো তাহলে কি হতো? তার রোগটা প্রকাশ পেত। কিন্তু যেহেতু একজন ভালো একজন খারাপ, তাই ওর রোগটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু এই লোকটার সঙ্গে এই লোকটার কি ডিফারেন্স? এই লোকটার সঙ্গে এই লোকটার ডিফারেন্স হচ্ছে এর মাইনর থ্যালাসেমিয়া, অর্থাৎ তার ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, রক্তে মানে অ্যানিমিয়া দেখা দিতে পারে, এই সমস্ত কতগুলো প্রবলেম থাকবে। এবং সবচেয়ে মোস্ট ভাইটাল কথা যেটা, সে তার নেক্সট জেনারেশনে এই রোগটাকে বয়ে নিয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে সেটা হবে না। এ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কিন্তু তার নেক্সট জেনারেশনে এই রোগটা হওয়ার সম্ভাবনা তো, যদি এরকম কন্ডিশন থাকে। আবার আরেকটা কথা ধরলাম, মনে করলাম যে ওর দুটো আলফাই খারাপ, তাহলে কি হবে? তাহলে এই বাড়ির ছাদটা কি আর টিকে থাকবে? পিলার দুটো, একটা পাশে দুটো পিলারই খারাপ, তাহলে কি ছাদটা থাকবে না? ভেঙে পড়ে যাবে। অর্থাৎ কোন পিলারগুলো খারাপ? পলিপেপটাইডের আলফা। তাহলে এই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। সিমিলার ব্যাপার বিটাতে যদি যায়, বিটাতে হচ্ছে কি আমার সেই 9 নম্বর ক্রোমোজোমের জন্য, 11 নম্বর ক্রোমোজোমের জন্য হচ্ছে। এবার
এই 11তে যদি আসি, তার মানে যদি একটা খারাপ থাকে তাহলে ওই একই ব্যাপার, সে ক্যারিয়ার বাহক, নেক্সট জেনারেশন নিয়ে যাবে, তার হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম থাকবে, অ্যানিমিয়া হতে পারে, যাই হোক, কিন্তু সে মানে জীবনযাপনে তার মানে সে করতে পারবে, সে যে মারা যাবে বা এরকম কন্ডিশন ব্লাড চেঞ্জ করতে হবে সেরকম ব্যাপারটা আসে না। কিন্তু যেহেতু ওর একটা খারাপ একটা ভালো, অর্থাৎ হেটেরোজাইগাস, অর্থাৎ সে বাহক, কিন্তু ওর যদি দুটোই খারাপ হতো, মনে করলাম ওর আলফা দুটো ঠিক আছে বাট বিটা দুটো খারাপ, তাহলে কী হবে? তাহলে ওই একই ব্যাপার, এক পাশে বিরাট চলে গেছে বাড়ি ভেঙে দেবে, অর্থাৎ থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াকে আমরা বলবো হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তাহলে কোনটা আলফা থ্যালাসেমিয়া কোনটা বিটা থ্যালাসেমিয়া বোঝানো। এবার আমি এই থ্যালাসেমিয়ার বংশগতি নিয়ে দু একটা প্রবলেম করছি। এবার আমরা ওই থ্যালাসেমিয়ার বংশগতি সম্পর্কে জানবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের নর্মাল গ্লোবিন চেইন ফর্মেশনের জন্য যেই জিনটা থাকে তাকে আমরা লিখি হচ্ছে আলফা গ্লোবিন চেইনের জন্য, সেটাকে আমরা লিখি হচ্ছে আলফা থ্যাল প্লাস, আর বিটাটার জন্য যেটা লিখি সেটা হচ্ছে বিটা থ্যাল প্লাস। এবার আমরা জানি আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম যেহেতু দুটো, তার মানে চিহ্ন হবে দুটো, কন্ডিশনটা যেহেতু হোমোলোগাস ক্রোমোজোমে একই জায়গায় রাখতে হবে। আলফার জন্য 16 নম্বর, আর এর জন্য হচ্ছে যাই। এবার বিষয়টা কি হলো, এবার তার মানে এটা একটা, আবার এই আরেকটা আলফা থ্যাল প্লাস বিটা থ্যাল প্লাস। আচ্ছা, এবার উপর নিচে কেন লিখেছি এটা নিয়ে হয়তো ইচ্ছে হতে পারে। যেমন আমরা লিখি যে একটা গাছ, লম্বা গাছকে যদি টিটি লিখি, আমাদের দুটো জিন আছে, তো সেই টিটিটাকে আমরা মানে এরকম আলফা থ্যাল পাশে না লিখে আমরা এটাকে এভাবে লিখছি। আচ্ছা, যাই হোক, এবার একদম সুস্থ স্বাভাবিক, যে মানে যার কোনো ক্যারিয়ারও না, যে মাইনর থ্যালাসেমিয়া না, আসলে সুস্থ, তার ক্ষেত্রে আলফা জিনগুলো থাকে এরকম হবে, আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস। বিটার ক্ষেত্রে থাকে এটা। এবার যদি একটা খারাপ থাকে আলফা, তার মানে হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, এর সেইভাবে রোগ লক্ষণ দেখা যাবে না, তার হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, যত চেষ্টা করা হোক হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে না, ঠিকঠাক স্বাভাবিক রেঞ্জে আসবে না, কিন্তু এছাড়া খুব একটা অসুবিধা তার ক্ষেত্রে হয় না, কারণ যেহেতু সে ক্যারিয়ার। আর তার মেইন কারণ হচ্ছে যেহেতু থ্যালাসেমিয়ার যে জিনটা সেটা প্রচ্ছন্ন, অর্থাৎ ও যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখনই রোগ প্রকট পাবে, আর যদি হেটেরোজাইগাস ভাবে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে রোগ প্রকাশ পাবে না। তো সেই ক্ষেত্রে এখানে ক্লাস আছে, এখানে নেই, কারণ হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, তাই হচ্ছে বা এইখানে এটা আলফা থ্যালাসেমিয়া দিয়ে বুঝলাম, বা বিটা ওই একই ব্যাপার, তাহলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বাহক। এবার যদি এর দুটোই খারাপ থাকে তাহলে কি আরো বাহক হবে না? তখন বাহক না, তখন সে রোগগ্রস্ত। সিমিলার এখানেও তাই। তার মানে যখন একটা খারাপ তখন মাইনর থ্যালাসেমিয়া বা ক্যারিয়ার, আর যখন দুটোই খারাপ তখন হচ্ছে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত। এবার এর বংশগতিটা কিভাবে হয় আমি দেখাই, যে মানে কিভাবে একটা থ্যালাসেমিক সন্তান জন্মাতে পারে, কখন কোন কন্ডিশনে একটা থ্যালাসেমিক সন্তান জন্মায়, আলফাই হোক বা বিটাই হোক। এবার ঘটনাটা হচ্ছে কখন সে থ্যালাসেমিক হবে, যখন তার দুটোই খারাপ হবে। সে আলফা হলে আলফা থ্যালাসেমিয়া হবে, বিটা হলে বিটা থ্যালাসেমিয়া। কিন্তু কখন তার দুটো খারাপ হবে সেটা দেখি। একজন বাবা আলফা থ্যালাসেমিয়া নিয়ে করছে, একজন বাবা যে ক্যারিয়ার, অর্থাৎ সঙ্গে একজন মহিলার ক্রস, সে ওই আলফা থ্যালের বাহক হলো। তাহলে তাদের অপত্যে কি জন্মাতে পারে, এরকম কি হতে পারে? তাহলে আগে যেমন আমরা এখানে টিটি করেছি বা
এক্স এক্স করেছি, তাহলে এখান থেকে গ্যামেট নেওয়ার সময় একটা এক্স, এদিকে একটা এক্স। সিমিলার ভাবে এখান থেকে আমরা গ্যামেট নেবো, তাহলে এখান থেকে কটা গ্যামেট আছে? দুটো। এটার জন্য আসছে একটা গ্যামেট আলফা থেল প্লাস, আর এটার জন্য আসছে এই গ্যামেট আলফা থেল। সিমিলার এখানেও তাই, আলফা থেল প্লাস, এর জন্য আসছে আলফা। এবার আমরা যদি চেকার বোর্ডে যাই, কোথায় গেলাম, লিখলাম উপরে বাবা পুরুষকে দিলাম, তাহলে আলফা থেল প্লাস আলফা থেল বিটা থেল প্লাস, সরি আলফা থেল প্লাস আলফা থেল। আচ্ছা হলো। এবার তাহলে কি হচ্ছে, আলফা থেল প্লাস আলফা থেল প্লাস, অর্থাৎ একজন সন্তান জন্মাচ্ছে, ছেলে নামে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ এটা অটোজোমাল রোগ, তাই আমরা এখানে বলতে পারবো না যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। যদি আমরা এক্স বা ওয়াই ক্রোমোজোম নিয়ে কাজ করতাম সেটা বলতে পারতাম। তা যাই হোক, এর ক্ষেত্রে দুটোই স্বাভাবিক, তার মানে কি হলো, একদমই সুস্থ। সুস্থটাকে আমরা এন দিয়ে ইন্ডিকেট করলাম, নর্মাল। আচ্ছা এ কি হবে, এই হচ্ছে একটা ভালো একটা খারাপ, অর্থাৎ বাহক ক্যারিয়ার বা মাইনর থ্যালাসেমিয়া, অর্থাৎ আমরা এটাকে মাইনর, এটাকে আমরা ইন্ডিকেট করলাম এম অর সিবি, এম অবলি সিবি, মাইনর। আচ্ছা এবার নিচে একটা যদি যাই, কি হচ্ছে ওই একই ব্যাপার, তার মানে একটা ভালো একটা খারাপ, তার মানে সে একই ব্যাপার, সে কি হয়ে গেল, সেও ক্যারিয়ার আর মাইনর থ্যালাসেমিয়া। আর এই ক্ষেত্রে যদি যাই, এর দুটোই খারাপ, অর্থাৎ এ থ্যালাসেমিক, অর্থাৎ এ থ্যালাসেমিয়া রোগগ্রস্ত। তার মানে এখান থেকে আমরা বুঝলাম থ্যালাসেমিয়া রোগটা কখন হতে পারে, যদি তার বাবা এবং মা দুজনে ক্যারিয়ার থাকে, বা বাবার থ্যালাসেমিয়া আছে, মারও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, বা দুজন যদি থ্যালাসেমিক থাকে তাহলে তো এমনিই যাবে। আশা করি জায়গাটা বোঝা গেল। এখান থেকে আমরা দু একটা প্রবলেম সলভ করি। আচ্ছা আরেকটা জায়গা দেখিয়ে বলছি, প্রবলেমে যাচ্ছে। এবার কথা যে রেশিওটা এখানে এসেছিল সেটা হচ্ছে একজন ছিল নর্মাল, দুজন ছিল হচ্ছে ক্যারিয়ার, আর একজন ছিল থ্যালাসেমিক। তাহলে থ্যালাসেমিক হওয়ার পার্সেন্টেজ কত ছিল, চারজন সন্তান তৈরি হয়েছিল, তার মধ্যে একজন থ্যালাসেমিক, অর্থাৎ 25% ছিল থ্যালাসেমিক, 50% ছিল হচ্ছে গিয়ে ক্যারিয়ার, আর নর্মাল হচ্ছে গিয়ে 22%। হলো। এবার দেখি যদি একজন থ্যালাসেমিক ক্যারিয়ার হয়, বাকি আরেকজন নর্মাল একজন, তাহলে কি হতে পারে বংশগত? মা স্বাভাবিক, বাবা ক্যারিয়ার, তাহলে কি হবে সন্তান সন্ততিতে কি হবে? ওই একই ব্যাপার, আমরা ডাইরেক্ট চেকার করে গেলাম, মাঠটাকে এখানে লিখছি আলফা থেল প্লাস প্লাস, বাবারটা লিখছি তাহলে প্লাস প্লাস, তার মানে স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, এ প্লাস আর কিছু নেই, মানে এখানে
এটাকে নেগেটিভ ইন্ডিকেশন করবো, হ্যাঁ নেগেটিভ মানে নেই আলফা থ্যাল, মানে যেটা এটা সেটা এটাকে আমরা মনে করো মাইনাস দিয়ে ইন্ডিকেট করলাম, এখানে বোঝার সুবিধা। তাহলে এ কি হবে? এ কি রোগগ্রস্ত হবে? না, যেহেতু হেটেরোজাইগাস কন্ডিশনে আছে বাহক হবে। হলো এ কি হলো? এ একদম নর্মাল, দুটোই প্লাস, আর এও সেই একই ব্যাপার, অর্থাৎ মাইনাস। অর্থাৎ একজন থ্যালাসেমিয়ার বাহক লোকের সঙ্গে যদি একজন নর্মাল সুস্থ স্বাভাবিক লোকের ক্রস হয়, তাহলে তাদের অপত্যে থ্যালাসেমিয়ার রোগটা আসবে না, কিন্তু মাইনর থ্যালাসেমিয়া থাকবে একটা সন্তানে। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটাকে আমরা আটকাতে পারি একটা মাত্র উপায়, যে জন্মের আগে তাদের থ্যালাসেমিয়া টেস্টটা করে নেওয়া দরকার। কারণ কেউ যদি বাবা এবং মা যদি উভয়ই ক্যারিয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া রোগ হতে পারে। আর যদি দুজন স্বাভাবিক থাকে তাহলে থ্যালাসেমিয়া আসবে না। আর এমনও যদি হয় যে একজন ক্যারিয়ার আরেকজন নর্মাল, তাহলেও তাদের ক্রস করলে থ্যালাসেমিয়া রোগটা আসছে না। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ আটকানোর একটাই রাস্তা, আর সেটা হলো কাউন্সিলিং। অর্থাৎ বিবাহের আগে যে কাউন্সিলিং করা হয় সেই কাউন্সিলিং, অর্থাৎ সবাইকে সচেতন হওয়া যে থ্যালাসেমিয়া নিয়ে তার অটোসোমাল জিনের বৈশিষ্ট্যটা কী আছে সেটা জেনে, মানে সুস্থ স্বাভাবিক লোকের সঙ্গে যদি ক্রস হয় তাহলে তাদের অপত্যে থ্যালাসেমিয়া রোগটা আসবে না এবং থ্যালাসেমিয়া রোগটা ছড়াবে না। তো এটা থ্যালাসেমিয়া হচ্ছে একদম একটা প্রচ্ছন্ন বংশগতিযুক্ত একটা রোগ। যাই হোক, তাহলে আমরা দু একটা প্রবলেম, এটা কিছুক্ষণ আগে আমরা সলভ করছি এই কোশ্চেনটাকে। বলছে থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত এক প্রকার প্রচ্ছন্ন অস্বাভাবিক, যদি পিতা মাতা দুজনেই এই রোগের বাহক হয়ে থাকেন তাহলে গর্ভাবস্থায় তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু দুজনেই বাহক তাহলে অবশ্যই আছে। আর আমরা একটু আগে এটা পড়েছিলাম যে রেশিওটা আসছিল নর্মালে 1, ক্যারিয়ারে 2 আর এফেক্টেডে 1, অর্থাৎ 25, 50, 25। তাহলে সেই হিসাবে এখানে অ্যান্সার কোনটা হবে? বোঝা গেল? তো যাই হোক, থ্যালাসেমিয়া নিয়ে আমাদের আর এখানে কোনো প্রবলেম নেই, মানে দেখাতে পারছি না। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যে কোনো অনুশীলনী পাবে এই রিলেটেড কোশ্চেন বা কোনো কোশ্চেন ব্যাংকে তো পাবেই। তাহলে সেগুলো দেখে তোমরা এগুলো মানে সলভ করো। কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বাদ দিয়ে একটা অন্য সাধারণ একটা নর্মাল ক্রসে যাই এবং দেখি। কি বলছে কোশ্চেনটা? বলছে যদি দুটি জীবের যৌন জননের ফলে যে অপত্য জীব জন্মায় তাদের 50% প্রকট বৈশিষ্ট্যযুক্ত ও 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়, অর্থাৎ ক্রস হয়েছে। বলছে এখানে একটা প্রকট ক্যারেক্টারের কথা বলছে আর একটা প্রচ্ছন্ন ক্যারেক্টারের কথা বলছে। আচ্ছা, কি বলছে? ক্রস হয়েছে কারটা? বলছে দুটি জীবের জননের ফলে, মানে দুটো জীব ক্রস হয়েছে, তাদের জননের ফলে দু টাইপের সন্তান জন্মেছে। তার মধ্যে একটাতে আছে প্রকট বৈশিষ্ট্য 50%, আরেকটাতে আছে 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে পিতা মাতা কিরকম ছিল?
পিতামাতা জেনোটাইপটা কিরকম ছিল কি বলছে দেখো, বলছে যে সন্তান যারা আছে তাদের মধ্যে একজনের মধ্যে আছে প্রথম 50% আর একজনের মধ্যে আছে প্রচ্ছন্ন 50%। তাহলে পিতামাতা কি ছিল? এবার আমরা নর্মালি এটা একটা ওই মটর গাছ নিয়ে বা কাউকে নিয়ে যদি ভাবি দেখি, ধরলাম এটা একটা মটর গাছ লম্বা, বা ধরলাম ওই সরি এখানে এ দিয়ে বলা ছিল আর স্মল ইউ দিয়ে বলা ছিল, তাহলে আমি দিলাম এটা দিয়ে দেবো, ধরলাম এটা প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা ধরলাম এই বৈশিষ্ট্যটা সম্ভবত লম্বা, ধরলাম। আচ্ছা এর সঙ্গে মনে করো আমি যদি একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত অর্থাৎ বেটের ক্রস করি, ঠিক আছে, তাহলে এদের থেকে কি গ্যামেট পাবো? ক্যাপিটাল এ, দুটোই এ, তাই আমি একটাকে নিচ্ছি, আবার এখান থেকেও পাবো আমি সিমিলার একটা। তাহলে এই দুটোকে যদি আমি ক্রস করি তাহলে সবসময় কি টাইপের সন্তান পাওয়া যাচ্ছে? অর্থাৎ হেটেরোজাইগাস, যার মধ্যে একটা মানে যার মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশই হবে না, অর্থাৎ এই সন্তানটাও কি হবে? লম্বাই হবে, কারণ যেহেতু ক্যাপিটাল এখানে আছে। কিন্তু এই কোশ্চেনে বলছে যে দুই ধরনের সন্তান তৈরি হয়েছে, তাদের 50% লম্বা এবং 50% বেটে। এটা কখন? আচ্ছা এবার আমরা দেখি, ধরলাম মনে করো এ বাবা ছিল এরকম এবং মা ছিল এরকম, ঠিক আছে। তাহলে এখান থেকে কটা গ্যামেট বার হচ্ছে? দুটো, একটা এ একটা স্মল এ চেকার পড়ে যায় এ স্মল এ স্মল কি হচ্ছে এ এ এ এ এ এ, অর্থাৎ এ হচ্ছে লম্বা লং, এও লং যেহেতু একটা প্রকট আছে, এও লং, এ হচ্ছে শর্ট। তাহলে এখানে 4 জন সন্তান জন্মানোর সম্ভাবনা, তার মধ্যে 3 জনই হচ্ছে যে লম্বা, তার মানে 75% আর 25%। তাহলে কি অ্যান্সারের সঙ্গে ম্যাচ হলো? তার মানে বাবা মা এরকম টাইপের ছিল। তাহলে কিরকম ছিল? এটা একটা নর্মাল টেস্ট ক্রস, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এটা কি হবে? বাবা মা জেনোটাইপটা কি হলে ওই রেজাল্টটা আসতে পারে। অর্থাৎ বাবা ও মা মধ্যে বাবা ছিল হেটেরোজাইগাস এবং মা ছিল হোমোজাইগাস। যদি হয় তাহলে মা এখান থেকে সবসময় কি দিবে? স্মল ই, কিন্তু বাবা দুটো গ্যামেট দিবে, একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ। আচ্ছা আমি ধরলাম এখানেও দুটোই, যেমন চেকার বোর্ডে যাতে তোমাদের পছন্দ না হয় তার জন্য করে দিচ্ছি। তাহলে এখান থেকে দুটোই, এখান থেকে এই। এখানে এই দুটো আসলো, আবার এখানে এই এ আর এই আসলো, তাহলে কি হচ্ছে হলো এ হলো লম্বা লং, যেহেতু প্রকট ক্যারেক্টার একটা আছে, এ হলো শর্ট, এ হলো আবার সেই লং, আবার এই হলো সেই শর্ট। তাহলে আমি এখানে ক টাইপের সন্তান পেব? লম্বা দুজন, বেটেও দুজন। এবার তার মানে রেশিও হচ্ছে কি আমার সেই 50% লম্বা 50% বেটে। তার মানে বাবা মার জেনোটাইপ ছিল এই রকম, এই ডি নাম্বার। বোঝা গেছে? তাহলে যত এরকম ক্রস প্র্যাকটিস করবে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক, তত তোমাদের ইজি হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এতটুকুই থাকলো। নেক্সট পরের দিন আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। গুড নাইট।